শুধু দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন বাংলার ডক্টর স্টেশন প্রোগ্রাম। আজকে আপনাদেরকে যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই প্যানিক যেটা সৃষ্টি করেছে সেই ডেঙ্গু কিংবা ডেঙ্গি জ্বর নিয়ে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আলোচক হিসেবে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। তার সাথে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুর রব, তিনি সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। আসুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আজকের টপিকসে, ডেঙ্গু কিংবা ডেঙ্গি জ্বর। আমি প্রথমে আমাদের শ্রদ্ধেয় জসিমউদ্দিন স্যারকে প্রশ্ন করতে চাই, ডেঙ্গি কিংবা ডেঙ্গু জ্বর যেটাই বুঝি, তো সেটা সম্পর্কে যদি একটু বলেন যে স্যার এটা কিভাবে ছড়ায় বা কি পদ্ধতিতে ছড়ায়। যেমন আমরা একটা মহামারী অতিক্রম করে এসেছি, এজন্য দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে প্যানিকটা বেশি, যে একই ঘরে থাকা যাবে না, বা ছোঁয়াচে যে কোভিড যেমন একজনের হলে আরেকজনের হয়ে যাচ্ছে, আমরা আলাদা করে আইসোলেশনে রাখতাম, এরকম কোনো ব্যাপার আছে কিনা বা কিভাবে এটা ছড়ায়? ধন্যবাদ সাগরিকা, আমি আপনার মাধ্যমে দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। ডেফিনেটলি আজকের যে ডেঙ্গি বিষয়ক যে আলোচনা, ডেঙ্গি হচ্ছে একটা ভাইরাসজনিত অসুখ, একটা ইনফেকশাস ডিজিজ। এটা সাধারণত যে ডেঙ্গি ভাইরাস বলি আমরা, এটা এক ধরনের ফ্লেভি ভাইরাস। এটা সাধারণত মশার কামড়েই একজন মানুষ থেকে আরেকজন মানুষের শরীরে ট্রান্সমিট করে সংক্রমণ করে। তো ভাইরাস, ডেঙ্গি ভাইরাস আছে 4 রকমের, 4টা সেরোটাইপ আছে, ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4। তো একটা ভাইরাস যখন একবার শরীরে ঢুকে, ফার্স্ট টাইম কারো শরীরে, ওইটা যে ইনফেকশন করে ওইটাকে আমরা বলি প্রাইমারি ইনফেকশন। একটা ছোট প্রশ্ন করি যে ডেঙ্গি মশা কামড়ালে, যে অ্যাডিস মশা, ওটা ফিমেল অ্যাডিস মশা কামড়ালে কি ডেঙ্গু হবে কিনা, এটা আমাদের দর্শকরা আসলে একটু কনফিউজ করে ফেলেন যে কামড়ালে কি ডেঙ্গু। আচ্ছা, ডেঙ্গি মস্কিটো বা মশা যদি কামড় দিলেই যে ডেঙ্গু হবে, ডেঙ্গির আসলে যে আমরা যেটা বুঝি যে মানে সাইন সিমটম বা শরীরের যে বহিঃপ্রকাশ, অনেক সময় দেখা যায় যে যদি সেটা প্রাইমারি ডেঙ্গি হয় 90% কেসে, মানে 90% ক্ষেত্রে রুগীর কোনো সমস্যা হয় না, রুগী অনেক সময় বুঝেও না, অথবা অল্প পরিমাণে জ্বর থাকতে পারে, শরীর ব্যথা পারে না, অনেক সময় রুগীরা নোটিফাই এটা করতে পারেও না, সবসময় বোঝাও যায় না, অনেক সময় অ্যাসিমটোমেটিক বলি আমরা, কোনো সমস্যাই হয় না রুগীর। স্যার, যে মশা, যে কোনো মানে ডেঙ্গি মশা কামড় দিলে কি জ্বরটা হবে, নাকি যে ওই মশাটা রোগটাকে নিজের? ও আচ্ছা, সেটা আপনার প্রশ্ন যেটা হচ্ছে ডেঙ্গি যে মস্কিটো, যেটা আপনি যেটা বলেন যে এজিপ্টি মস্কিটো, ফিমেল এজিপ্টি মস্কিটো, সেটা কামড় দিলে হবে কি না, না সেটা হবে না। ওই ভাইরাস, ওই মশা যদি ভাইরাসটাকে ক্যারি করে তখনই হবে, মানে তার রক্তে, মশার রক্তের মধ্যে যদি ওই ভাইরাস থাকে এবং ওই মশা যদি কোনো সুস্থ মানুষকে কামড় দেয়, তার শরীরে ওই ভাইরাসটা ঢুকবে, তখনই তার ডেঙ্গু জ্বর হইতে পারে। অনেক ধন্যবাদ স্যার, এটা আসলে আমাদের দর্শকরা খুব কনফিউজ করে ফেলেন। আর এরপরে পরবর্তী প্রশ্নে যাই যে কি কি লক্ষণ দেখলে সাধারণ মানুষ আমরা বুঝবো যে এটা ডেঙ্গু হয়েছে, বা কি প্রিকশন তখন আমরা নিব? আমি প্রথম কথাই বললাম যে ডেঙ্গু ভাইরাস ক্যারি করে, এরকম মশার কামড়ে সবসময় যে রোগের বহিঃপ্রকাশ হবে এমন কোনো কথা নাই। অনেক সময় অনেক রোগী বুঝতেও পারে না। প্রাইমারি ডেঙ্গির ক্ষেত্রে প্রায় 90% ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক থাকে, কোনো সিমটমই থাকে না। তবে আমরা যেগুলো বুঝি বা রুগীরা যেগুলো নোটিফাই করতে পারবে, সেটা হচ্ছে সাধারণত একটু জ্বর থাকে, এটা হাই গ্রেড ফিভার, অনেক বেশি জ্বর থাকে, সাথে রোগীর প্রচণ্ড শরীর ব্যথা। আমরা এটাকে এই জন্য বলি যে মানে বোন ব্রেকিং ডিজিজ বলি, হাড্ডি ভেঙে যাচ্ছে রোগীর, বেলা হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এই কমপ্লেনটা করে। মাথা ব্যথা থাকতে পারে পেশেন্টের। ইদানিং যেগুলো আমরা আরও সাথে যেগুলো পাচ্ছি, রুগীর বমি হইতে পারে, রোগীর পাতলা পায়খানা হইতে পারে, এগুলো কমনলি থাকে রোগীদের। এই যে জ্বরটা তাহলে হাই গ্রেড ফিভার যেটা আপনি বলছেন যে অনেক বেশি কমনলি ইউজুয়ালি থাকে, আমরা এখন ইদানিং কম জ্বরও ডেঙ্গু রোগী পাচ্ছি। অনেক ধন্যবাদ স্যার। আমরা এখন চলে যাই, আমাদের আরেকজন অতিথি আছেন ডক্টর মোহাম্মদ আব্দুর রব, উনি সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং হাসপাতালে। আমি ডক্টর রবির কাছে একটু প্রশ্ন করতে চাই, একটু স্যার আলোকপাত করেছেনও ডেঙ্গুর প্রকারভেদ, এটা নিয়ে যদি একটু বলেন যে ডেঙ্গু কয় প্রকারের হয়, যে টাইপগুলো, বা একটা টাইপে কি সবার মধ্যে হচ্ছে নাকি বিভিন্ন টাইপের ডেঙ্গু আমরা আজকাল পাচ্ছি? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শকদের শুভেচ্ছা।
যেহেতু এই সময় আমরা ডেঙ্গু নিয়ে অনেক বেশি চিন্তিত, আমাদের প্রশ্ন অনেক বেশি যে আমরা আসলে ডেঙ্গুটাকে কীভাবে আমরা ট্রিট করি। মানে অরিজিনালি মানে কারণগত হচ্ছে স্যার যেটা বললেন 4 ধরনের ভাইরাস দিয়ে ডেঙ্গু হয়, কিন্তু ম্যানিফেস্টেশন যেটা মানে ক্লিনিক্যাল যে ম্যানিফেস্টেশন হয় সেটাও আমরা 4 ভাগে ভাগ করে থাকি। একটাকে বলি আমরা ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার, যেটা সাধারণ জ্বর বা একটু ব্যথা থাকতে পারে, যেটা আমরা আসলে আউট পেশেন্ট হিসেবে ম্যানেজ করতে পারি। আরেকটা গ্রুপ আছে ডেঙ্গু হ্যামারেজিক ফিভার হয়, আরেকটা গ্রুপ আছে ডেঙ্গু শক সিনড্রোম, এবং এখন সবচেয়ে ভয়ঙ্কর যেটা আমরা বলি ডেঙ্গু এক্সপ্যান্ডেড সিনড্রোম। যখন আমাদের বিভিন্ন অর্গান ইনভলভমেন্ট হয়, যেমন কিডনি বা লিভার বা ব্রেন, যেটা ভয়ঙ্কর ডেঙ্গু বা সিভিয়ার ডেঙ্গু বলি, সেটাকে আমরা এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম বলি, এবং এটাতেই কিন্তু বেশিরভাগ রোগী মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে আপনার এবং আপনার পরিবারের সুচিকিৎসার নিশ্চয়তায় বিশ্বমানের সকল স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছে চট্টগ্রামের সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতাল পার্ক ভিউ হসপিটাল, যেখানে পাওয়া যাবে প্যাথোলজির সকল পরীক্ষা নিরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই সহ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের সকল সুযোগ সুবিধা। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউরোপ এবং আমেরিকাতে চিকিৎসার জন্য যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধ্যের মধ্যে সেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছানো। কোর অফ কেয়ার সমন্বিত স্বাস্থ্যসেবার এই উদ্দেশ্যকে সামনে রেখে পার্ক ভিউ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু। পার্ক ভিউ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে আমরা সাজিয়েছি রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে। দেশের সর্বস্তরের মানুষের সুচিকিৎসার নিশ্চয়তায় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা এনে দিচ্ছি দেশের সর্বাধুনিক চিকিৎসা সেবা, যা এখন আপনার দোরগোড়ায়। পার্ক ভিউ হসপিটাল, কোর অফ কেয়ার। তাই বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক আরটিপিসিআর এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিআইসিইউ, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. Welcome to National Hospital, where we're dedicated to providing compassionate care to our patients 24/7. Our team of highly skilled doctors, nurses, and support staff work tirelessly to ensure that every patient receives the best possible care. সেবা, দক্ষতা, উন্নত মান ও নৈতিকতা এই স্লোগান নিয়ে আমরা চট্টগ্রামে ন্যাশনাল হসপিটালে যাত্রা শুরু করি 2000 সালে। 150 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে রয়েছে বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা সেবাসমূহ, এনআইসিইউ, আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস সহ আমাদের বিশেষায়িত ইউনিটগুলো রয়েছে, এবং আমরা বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের
সাধ্যের মধ্যে এই চিকিৎসা সেবা প্রদান করে থাকি। At National Hospital, we're here for you, day or night, because when it comes to your health, you deserve the very best. National Hospital, for your excellent health care. কাটা ঠোঁট ও ফাটা তালু বা টাকরা দেখলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আসুন আমরা আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করি। আমেরিকার স্মাইল ট্রেন বিশ্বের বৃহত্তম দাতা সংস্থা, যারা শুধুমাত্র কাটা ঠোঁট ও ফাটা তালু নিয়ে কাজ করে, তাদেরকে সাহায্য করে। আমরা তাদের সাহায্যে ঢাকা কেয়ার হসপিটাল এবং চট্টগ্রামের ডেল্টা হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে এই দরিদ্র রোগীদের আমরা অপারেশন করে থাকি। আপনার পাড়া প্রতিবেশী বা অন্য কোথাও যদি এই ধরনের শিশু দেখেন, তাদেরকে অবহেলার চোখে না দেখে আমাদের কাছে নিয়ে আসেন। আমরা সাধারণত 3 মাস বয়স থেকে ঠোঁটের অপারেশন করি, আর 9 মাস বয়স থেকে তালু বা টাকরার অপারেশন করি। জন্মগত কাটা ঠোঁট ও ফাটা তালু কোনো অভিশাপ নয়, চিকিৎসায় সম্পূর্ণ ভালো। প্রেজেন্টেশন অনুসারেও আমরা ডেঙ্গু কিন্তু 4 ভাগে ভাগ করতে পারি, এবং আমাদের এই ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা এভাবে ভাগ করে ট্রিটমেন্ট দিয়ে থাকি যে কোন গ্রুপকে আমরা কীভাবে ট্রিটমেন্ট দিই। সাধারণত এখানেও ABC 3 ভাগে ভাগ করি আমরা। যে ওয়ার্নিং সাইন আমরা বলি, যে কিছু কিছু ওয়ার্নিং সাইন থাকলে আমরা তাদেরকে হসপিটালাইজ করি বা খারাপ ডেঙ্গু হতে পারে এটা ধারণা করতে পারি। সেই ওয়ার্নিং সাইনগুলো আসলে সাধারণত স্যার যেটা বললেন, অনেক সময় অনেক বেশি বমি হবে, তীব্র পেটে ব্যথা হবে, শরীরের বিভিন্ন অংশ থেকে ব্লিডিং হতে পারে, কিডনি বিকল হয়ে যেতে পারে, লিভার বড় হয়ে যেতে পারে, ডেঙ্গু হেপাটাইটিস হতে পারে। এছাড়া কিন্তু শ্বাসযন্ত্রের যে শ্বাসকষ্ট, যে ইফিউশন, প্লুরাল ইফিউশন ডেভেলপ করে, বা অ্যাসাইটিস, পেটে পানি জমে যায়, যখন আপনার পারমেবিলিটি বেড়ে যায় ডেঙ্গুর কারণে, প্লাজমা লিকেজ হয়, তখন দেখা যাচ্ছে যে এই ধরনের আপনার ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, তখন রোগী শ্বাসকষ্ট হয়, পেটে ব্যথা হয়, পেট বড় হয়ে যায়। এই সিমটমগুলিতে কিন্তু আমরা ওয়ার্নিং সাইন বলি, এবং এদেরকে কিন্তু হসপিটালাইজ ট্রিটমেন্ট আমাদের করতে হয়। সুতরাং আমরা যখন একটা ডেঙ্গু রোগী আসে, তখন তাদেরকে আমরা ক্লাসিফাইড করে ফেলি যে সে আসলে কোন গ্রুপে ট্রিটমেন্ট পাবে। তো যেটা ক্লাসিক্যাল ডেঙ্গু বা গ্রুপ এ, সেটা আমরা বাড়িতে পরামর্শ দিয়ে থাকি যে প্রচুর পরিমাণে তরল খাবারগুলি খাবে, প্রেশার চেক করবে, এবং ওয়ার্নিং সাইনগুলো চেক করবে। যদি এ ধরনের ওয়ার্নিং সাইন ওনার লক্ষণ পরিলক্ষিত হয়, তাহলে ইমিডিয়েটলি ডক্টরের শরণাপন্ন নেবে এবং হসপিটালে ভর্তি হবে। আর যাদেরকে আমরা প্রথম থেকেই যদি পেয়ে থাকি যে তার শক সিনড্রোম আছে, তার শকে, পেশেন্ট শকে আছে, বা অর্গান ইনভলভমেন্ট আছে, বা এ ধরনের কোনো শ্বাসকষ্ট বা অনেক বেশি বমি হচ্ছে, খেতে পারছে না, তাদেরকে আমরা সরাসরি হাসপাতালে ভর্তি করে দিই। এভাবে কিন্তু আমরা ক্লাসিফাই করে থাকি ডেঙ্গু রোগীদেরকে। অনেক ধন্যবাদ। আমি একটু আমাদের প্রফেসর জসীমউদ্দিন স্যারের কাছে যাই। তো এই যে আপনি স্যার অনেকগুলো স্টেরিওটাইপ বলেছেন, এখন আমাদের এখানে কি সব ধরনের স্টেরিওটাইপের ইনভেস্টিগেশন হয় কিনা, ল্যাবরেটরি ইনভেস্টিগেশন হয় কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা হলো যে একটা ডেঙ্গু রোগী যখন আপনারা চেম্বারে পেশেন্ট দেখছেন, আপনি একটা টারশিয়ারি হসপিটালের ডিপার্টমেন্টের হেড হিসেবে আছেন, ওখানে আপনারা কি কি সাইন, যেগুলোকে আমরা বলি যে একটা পেশেন্টকে এক্সামিন করার সময় কি কি বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছেন যে এটা ডেঙ্গু কিনা ওটা শনাক্তকরণে, এবং কি কি ইনভেস্টিগেশন, ল্যাবরেটরি ইনভেস্টিগেশন ফাইন্ডিংসগুলো যদি কোনটার উপর? ধন্যবাদ। আপনি সেরোটাইপের কথা যেটা বললাম, আমি বললাম যে 4টা সেরোটাইপ আছে ডেঙ্গির।
4টা সেরোটাইপ দিয়েই ডেঙ্গু হতে পারে। যখন প্রথম 2000 সালে যখন ডেঙ্গি আসে তখন প্রথম দিকে সেরোটাইপ 1 দিয়ে বেশিরভাগ পেশেন্টের ডেঙ্গি হয়। তো ইদানিং যেটা সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে সেরোটাইপ 2 যেটা, এবং দেখা গেছে কি সেকেন্ডারি ডেঙ্গিতে সেরোটাইপ 2 ইনভলভমেন্টটা বেশি এবং এটার মর্টালিটিও বেশি। 4 ধরনের সেরোটাইপ স্টিল আছে, তবে বর্তমান এখন যে ট্রেন্ডটা চলতেছে। স্যার আমি একটু মানে আমাদের সাধারণ দর্শকদের জন্য সেকেন্ডারি বলতে কি আপনি বলছেন সেকেন্ড বার যাদের বা নাকি? হ্যাঁ, সেটাই প্রথম হচ্ছে কারো যদি জীবনে একবার ডেঙ্গি হয়ে থাকে, মানে তাকে যদি ওই ডেঙ্গু ভাইরাস কন্টেনিং মশা যদি কামড় দিয়ে থাকে, সেটা তার জ্বর, শরীর ব্যথা এগুলো হোক আর না হোক, তার শরীরে একটা ইমিউনিটি ডেভেলপ করে। তো সেকেন্ড টাইম যদি ওই মশা যদি তাকে আবার সেই ডেঙ্গু ভাইরাস দিয়ে ইনোকুলেট করে, তাহলে তার যে রেসপন্সটা হবে সেটা অন্য সেরোটাইপ হবে। ঠিক আছে, মানে অলরেডি যে সেরোটাইপ হয়েছে সেটা না হয়। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি যে সেরোটাইপ 1 দিয়ে যদি কারো প্রথমবার একবার ইনফেকশন হয়, এটা তার ওই সেরোটাইপ 1-এর এগেনস্টে তার সারা জীবনের জন্য ইমিউনিটি ডেভেলপ করে, মানে এই সেরোটাইপ দিয়ে তার আর কোনোদিন ডেঙ্গি হবে না। বাট ওই পেশেন্টেরই যদি সেরোটাইপ 2, 3 অথবা 4 দিয়ে যদি কোনো সময় হয়, তাহলে প্রথম 3 থেকে 4 মাস সে প্রোটেকশন পাবে, কিন্তু পরবর্তীতে আর প্রোটেকশন পাবে না। তো প্রোটেকশন যদি না পায়, ওই 3 ভ্যারাইটি দিয়ে সেরোটাইপ দিয়ে যদি তার হয় ডেঙ্গি, সেটাই বলি কি আমি সেকেন্ডারি ডেঙ্গি, এবং সেটাই হচ্ছে ভয়ঙ্কর। এবং বর্তমান প্যারাসিটিক এখন যে ডেঙ্গিগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে সেকেন্ডারি ইনফেকশন, এবং সেকেন্ডারি ইনফেকশন আমি বললাম যে এটা ভয়ঙ্কর। এবং এগুলাতে দেখা গেছে কি সেকেন্ডারি এইবার ট্রেন্ডে হচ্ছে সেরোটাইপ 2টা বেশি হচ্ছে। এখন আপনি যেই কোয়েশ্চেনটা করলেন সেটা হচ্ছে আমরা কি সব সেরোটাইপ ডিটেকশন করতে পারতেছি কি না। কনভেনশনাল আমরা 2টা মেথডেই করি। মানে ডেঙ্গি ভাইরাসটা আসলে বডিতে ঢোকার পরে এটা ভাইরামিয়া বলি, রক্তের মধ্যে যখন যায় এটা 1 থেকে 2 দিন পর থেকে তার জ্বর আসে। তাহলে আমি ফার্স্ট ডে অফ ফিভার থেকে, মানে যেদিন জ্বর আসলো সেই দিনে যদি আমি একটা পরীক্ষা করি, মানে সেই দিন থেকে শুরু করে আমি 3 থেকে 5 দিন ভিতরে যদি আমি আসে, তাহলে আমরা একটা পরীক্ষা করি, সেটা হচ্ছে NS1 অ্যান্টিজেন। তাহলে ওই ভাইরাসের অ্যান্টিজেনটা আমরা ডিটেক্ট করতে পারি। তো সেটার জন্য এখন বাংলাদেশে খুব কম খরচে 200 টাকা 300 টাকার মধ্যে একটা কিট দিয়ে এই পরীক্ষাটা করা হয়, NS1 অ্যান্টিজেনটা ডিটেক্ট করা হয়। আরেকটা এটার আবার একটু সেন্সিটিভিটি কম, অনেক সময় ডেঙ্গু হলেও কিন্তু এটা অনেক সময় ডিটেক্ট করতে পারে না, এটা পরীক্ষাটা এটা ফলস নেগেটিভ আসে, মানে ডেঙ্গু হলেও তারপরেও কিন্তু নেগেটিভ আসে। আর ইলাইজা একটা টেস্ট আছে, একটু কস্টলি, যেই কারণে এটার আবার সেন্সিটিভিটিটা বেশি, ওইটা আর একটু কনফার্ম আমরা বুঝতে পারি। আর যদি ধরেন কোনো পেশেন্ট একটু লেটে আমাদের কাছে আসে, 5 দিনের পরে আসে, তখন ডেঙ্গু ডিটেকশনের জন্য আমাদেরকে তখন অ্যান্টিবডি ডেভেলপ করে যায়, আর অ্যান্টিজেন থাকে না রক্তে, তখন অ্যান্টিবডি ডিটেকশনের জন্য পরীক্ষা আছে, সেই পরীক্ষা দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি। আর আপনার আরেকটা কোয়েশ্চেন ছিল যেটা হসপিটালে যে সমস্ত রোগীগুলো আমাদের এখন অ্যাডমিটেড হচ্ছে তাদেরকে আমরা কিভাবে বুঝতে যাচ্ছি। তো ডক্টর রব এর মধ্যে আপনাদেরকে অনেক কিছু ক্লারিফাই করে দিয়েছেন, সেটা হচ্ছে কারা হসপিটালে ভর্তি হবে। তাহলে কারা হসপিটালে এই নিয়ে আমরা একটা কোশ্চেন করে নিই এই ফাঁকে, যে আপনারা কিভাবে ডিটেক্ট করছেন। ডক্টর রব একটু বলেছেন, আপনি একটু যদি ডিটেলস বলেন যে কাদেরকে আপনারা বলছেন, যে কারণ হসপিটালগুলোতে তো আসলে সীমিত বেশ সংখ্যা, সবাইকে তো আর আপনারা ভর্তি করতে পারছেন না। তো কাদেরকে আপনারা বাসায় ট্রিটমেন্ট দিচ্ছেন, এবং শুধু যে বাসায় ট্রিটমেন্ট দিচ্ছেন ঠিক আছে, কিন্তু এটা তো মনিটর করতে হবে যে ওনারা কি করে বুঝবেন যে পেশেন্ট খারাপের দিকে যাচ্ছে কিংবা ভালো হচ্ছে, এই লক্ষণগুলো যদি বলেন তাহলে। আচ্ছা, তো জ্বরের রোগীগুলো আমরা আসলে আমাদের হসপিটালের আউটডোরেও পেশেন্টগুলো আসতেছে, আমাদের ব্যক্তিগত প্রাইভেট চেম্বারেও পেশেন্টগুলো আসে জ্বর নিয়ে। তো প্রথম দিকে জ্বর নিয়ে আসলে আমরা কিছু ওয়ার্নিং সাইনের কথা ডক্টর রব যেটা বলেছেন সেটা মানে যুক্তিযুক্ত। আমরা কিছু ওয়ার্নিং সাইন পেশেন্টের যখন জ্বর নিয়ে বলে, জ্বরের সাথে আমরা এই কোয়েশ্চেনগুলো পেশেন্টকে করি। যেমন ওয়ার্নিং সাইনের মধ্যে অনেকগুলো কথা, তার মধ্যে যে সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, মানে পেটে কোনো তীব্র ব্যথা হচ্ছে কিনা, এটা একটা ওয়ার্নিং সাইন। তারপরে দিনে যদি 3 বারের বেশি বমি করলো কিনা, দিনে 3 বারের বেশি পাতলা পায়খানা হলো কিনা, তারপরে বিভিন্ন স্পেসে বডির স্পেসে পানি জমলে কিনা, ঠিক আছে আমরা পরীক্ষা করে রুগীকে বুঝতে পারি। বুকের মধ্যে পানি জমে, পেটে পানি জমে, তারপরে রুগীর কোনো যেটা বলে যে শ্বাসকষ্ট হচ্ছে কিনা, তারপরে হয়তো অ্যাবনর্মাল কোনো ব্লিডিং হচ্ছে কিনা, কোনো জায়গা দিয়ে রক্তপাত হচ্ছে কিনা, এগুলো হচ্ছে ওয়ার্নিং সাইন। যদি রুগীর এই ওয়ার্নিং সাইনের যদি একটাও থাকে,
আমি বলবো যে আপনার চিকিৎসা বাসায় হবে না, আপনি হসপিটালে ভর্তি হওয়া লাগবে। আর যদি এই ওয়ার্নিং সাইন না থাকে, আমরা বেড সংকুলনের কারণে রোগীকে বলি যে আপনারা বাসায় চলে যান, পর্যাপ্ত তরল খাওয়া খান, জ্বর আসলে প্যারাসিটামল খাবেন, আর কিচ্ছু না, বাসায় রেস্টে থাকেন। যদি এই সিমটমসগুলো আপনার কোনো একটা মনে হয় শুরু হলো, আপনি সাথে সাথে চলে আসবেন, তাহলে আমাদের হসপিটাল লোডটা কমে যায়। ধন্যবাদ স্যার, এটা খুব ইম্পর্টেন্ট কথা। বাসায় যাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের ক্ষেত্রেও মনিটরিংটা দরকার। যদি হঠাৎ তীব্র ব্যথা হয় কিংবা স্যার যেটা বললেন শ্বাসকষ্ট হতে পারে, হ্যাঁ, তো সেই সব সিমটম যদি দেখা দেয়, অবশ্যই ডেফিনেটলি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওই পেশেন্টকে অবশ্যই একটা হসপিটালে ভর্তি করতে হবে। এটাই হচ্ছে মূল কথা। তো আমরা একটু ডক্টর রবির কাছে যাই, যে এখানে স্যার একটু করে বলেছেন যে ডেঙ্গি মশা কামড়ের সাথে সাথে তো নিশ্চয়ই জ্বরটা হচ্ছে না, তো যেটা আমরা ডাক্তারি ভাষায় বলি ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্ত অবস্থা। এখানে আমি যতটুকু জানি যে একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে, তারপর সিমটমগুলো দেখা যায়, তারপর পেশেন্ট আবার রিকভারিও করে, ঠিক আছে? তাহলে এই সম্পর্কে বলবেন যে কি দেখে আমরা কতদিন ইনকিউবেশন পিরিয়ড থাকতে পারে, কোন অংশটাতে সিমটমগুলো দেখা যায়, লক্ষণগুলো প্রকাশ পায়, এবং রিকভারিটা যে হচ্ছে এটা আমরা কিভাবে বুঝবো? বা আরেকটা প্রশ্ন হচ্ছে যে রিকভারি পিরিয়ডে কোনো এক্সট্রা কেয়ার দরকার? ধন্যবাদ। যেটা হচ্ছে একটা প্রশ্ন আসতে পারে, বাসায় আপনার একজন ডেঙ্গু রোগী আছে, ওই দিনে যদি আপনাকে একটা মশা যে ডেঙ্গু রোগী কামড়িয়েছে এবং এরপরে আপনাকে সাথে সাথে যদি কামড়ায়, তাহলে আপনার সাথে সাথে ডেঙ্গু হবে কিনা, এটা কিন্তু না। কারণ হচ্ছে যে আপনার মশার যে গাট, এই গাটও কিন্তু ভাইরাসটার একটা ডেভেলপমেন্টাল পিরিয়ড থাকে। যে ভাইরাসটা আমার ব্লাড থেকে গেল, হিউম্যান বডি থেকে, সেটা আবার মশার গাটে গিয়ে এটা কিন্তু একটা সাইকেল শেষ করতে হয়। এই সাইকেল মানে অন্ত্র বা গাট বলতে অন্ত্র, হ্যাঁ, বা পাকস্থলী বলেন, মশার পাকস্থলীতে এটা একটা সাইকেল আছে 9 থেকে 10 দিন সময়। এই সাইকেলটা যখন শেষ হয় তখন কিন্তু সে আবার ইনফেক্টেড ভাইরাস হিসেবে মানে মশার দেহে তৈরি হয়ে যায়। তো ওই সময় যদি যখন সে বাইট করবে, তখন কিন্তু সে যেটা দিয়ে রোগ হতে পারে সেই ম্যাচিউর ভাইরাসটা সে আবার ওখানে একজন হিউম্যান বডিকে দিবে। তাহলে এটা একটা গ্যাপ এরকম থাকে, যেটা সাইকেলের মধ্যে একটা গ্যাপ থাকে। তো সুতরাং আমরা স্যার যেটা বলছেন যে সেরোটাইপ একবার যেটা হয়েছে সেটা কিন্তু লাইফ লং অ্যান্টিবডি, তাহলে অন্য সেরোটাইপগুলো দিয়ে হবে। আমরা কিন্তু এখানে সেরোটাইপগুলো আমরা দেখি না, দেখা হয় না, কারণ এটা অনেক কস্টলি টেস্টিং। আপনার একটা সেরোটাইপ দেখতে গেলে পিসিআর টেস্ট করতে হয়, 5 থেকে 7,000 টাকা লাগে। তো এই জায়গাটাতে আমরা কিন্তু করি না। হয়তো রিসার্চ পারপাসে করা যেতে পারে, যে আমরা দেখতে পারি যে চিটাগংয়ে এখন যে ডেঙ্গুটা হচ্ছে এটা কোন সেরোটাইপটা আসলে প্রমিনেন্ট। অথবা এখন আমরা যেহেতু দেখতেছি ডেঙ্গু ভাইরাসের সিমটমগুলো একটু চেঞ্জ হয়ে আসতেছে, যে আগে যেরকম আমরা ক্লাসিক্যাল ডেঙ্গু দেখতাম, এখন দেখা যাচ্ছে না, অনেকভাবে ডেঙ্গু প্রেজেন্ট করছে। হঠাৎ করে ডেঙ্গু খারাপ হয়ে যাচ্ছে, হয়তো একদিনের জ্বরের মাথায় পেশেন্টটা খারাপ হয়ে গেল, 2 দিনের মাথায় মারা গেছে, এরকম কিন্তু অনেক ঘটনা ঘটছে যে র্যাপিডলি ডিটোরিয়েটিং হচ্ছে। তাহলে কি কোথাও কোনো মিউটেশন আছে কি না? আমরা যদি জিনোম সিকোয়েন্সিং করতে পারতাম ভাইরাসটা, যে একটা নর্মাল ভাইরাসের জিনোমে কোনো চেঞ্জ আসলে, মিউটেশন আসলে, তাহলে তার হয়তো ভিরুলেন্স ফ্যাক্টর বা ক্ষতিকর করার প্রভাবটা অনেক বেড়ে যেতে পারে। এই জিনিসগুলো কিন্তু আমাদের গবেষণার প্রয়োজন আছে। কারণ আমরা যখন একটা ইনফেকশন ডিজিজ নিয়ে কাজ করব, আমরা তাদের ম্যানেজমেন্ট এবং ডায়াগনোসিসের সাথে সাথে আমাদের দায়িত্ব এটাও দেখা উচিত যে এই চেনটা কি ভিন্ন কিনা, বা এটা নতুন কোনো কিছু নিয়ে আসছে কিনা, যেটার বিরুদ্ধে আমাদের একটা অন্য ধরনের প্রতিরোধ ব্যবস্থার দরকার হতে পারে। আরেকটা প্রশ্ন করেছেন আপনারা, যখন রিকভারি পিরিয়ডে যায় তখন এক্সট্রা মনিটরিং দরকার কিনা। যেমন ধরেন আপনারা হাসপাতালে যারা ভর্তি হয় তাদের একটা ডিসচার্জ ক্রাইটেরিয়া থাকে, যে এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করলে তাকে আমরা আবার বাসায় ব্যাক করতে পারবো। যেমন জ্বর না থাকা 48 ঘন্টা, প্লাটলেট কাউন্ট 50,000-এর উপরে চলে যাওয়া, বা প্রেশার আপনার নর্মাল পর্যায়ে চলে যাওয়া, তার কোনো ধরনের ওয়ার্নিং সাইন না থাকা, যেগুলো স্যার বললেন, বমিটিং, তীব্র পেট ব্যথা, তাহলে আমরা তাকে ডিসচার্জ করতে পারি। তো সেক্ষেত্রে উনি যখন ফুল রিকভারি হয় উনি বাসায় যাবে, বাসায় গিয়ে আমরা তাদেরকে হয়তো কিছু পরামর্শ দিই, কাউন্সিলিং করি। যেমন ধরেন সেটা হচ্ছে যে তার তো উইকনেস ডেভেলপ করে, এবং ভাইরাসগুলো কিন্তু সিভিয়ার উইকনেস ডেভেলপ করে, তাহলে তার ফুড হ্যাবিট বা নিউট্রিশনের ব্যাপারে আমরা কাউন্সিলিং করে থাকি। এবং এটাও কাউন্সিলিং করে থাকি যে আপনার বাসা থেকে যেহেতু আপনার ইনফেকশনটা হয়েছে, তাহলে আমরা যে লার্ভা যেখান থেকে তৈরি হচ্ছে সেই উৎপত্তি স্থলগুলো আপনার বাসায় আছে কিনা, আপনার বাসায় বারান্দায় টব আছে কিনা, ছাদে টব আছে কিনা, বা আপনার বাসায় কি রিকনস্ট্রাকশন হচ্ছে কিনা, আশেপাশে হয়তো টায়ার, বোতল, ড্রাম অনেক কিছু পড়ে আছে, তাহলে ওটাও আমরা একটু বলে দিই। আপনি যদি কনসিয়াসলি এটা যদি নিজের এলাকাটা নিজে
উৎপত্তিস্থলটা আপনি যদি ডেস্ট্রয় করতে পারেন, পরিষ্কার করে নিতে পারেন, তাহলে হয়তো আরেকটা প্রতিরোধ ব্যবস্থা আপনার তৈরি হতে পারে। এটা কিন্তু সব পেশেন্ট, আমরা কিন্তু বাসায় যখন রুগীদেরকে পাঠাই তখনও কিন্তু এই জিনিসগুলো কাউন্সিলিং করে দিই, প্রত্যেকটা আমরা মেডিসিনের ডাক্তাররা কিন্তু করে দিই, ওয়ার্নিং সাইনগুলো ভালো করে বলে দিই, একই সাথে কিন্তু প্রতিরোধ ব্যবস্থাটা বলে দিই, অন্য মেম্বাররা যাতে আক্রান্ত না হয়। সুতরাং এগুলো কিন্তু কাউন্সিলিং করে বলা হয় সব। অনেক ধন্যবাদ ডক্টর রব আপনাকে। আপনি আমাদের খুব সুন্দর করে সাইন সিমটমগুলো কী কী লক্ষণ দেখা যাবে এবং কখন আমরা সতর্ক হব সেটা বললেন, এবং সেই সাথে কিছু প্রতিরোধের কথা বললেন। আমি জসিম স্যারের কাছে বলছি, আমাদের এখানে একটা প্রশ্ন থাকে যে রক্তক্ষরণ নিয়ে খুব প্যানিক সবাই, যে রক্তক্ষরণ এবং সাধারণ মানুষের মধ্যে যে প্ল্যাটেলেট, আপনি এই সম্পর্কে কি বলবেন? যে ওই সাধারণ জনগণ দেখা যায় নিজেরাই মানে প্ল্যাটেলেট কাউন্ট করছে এবং প্ল্যাটেলেট দেখে তারা নিজেরাই একটা প্যানিক সৃষ্টি করে, এই সম্পর্কে। ডেঙ্গুর অস্বাভাবিক রক্তক্ষরণ ডেঙ্গুর একটা লক্ষণ, এবং এটা একটা ওয়ার্নিং সাইনের, আমি বললাম যে ওয়ার্নিং সাইনেরই একটা অংশ। তো এটা আসলে 2000 সালের দিকে যখন প্রথম ডেঙ্গি হয়, তখন এই রক্তক্ষরণজনিত এটা নিয়ে প্রথম বেশি প্যানিক তৈরি হয়। তখন আমরা নিজেরাও অনেক সময় প্লেটিলেট পেশেন্টকে আমরা পুশ করেছি, রক্ত পুশ করেছি। তো পরবর্তীতে আসলে সায়েন্সের ডেভেলপমেন্টের কারণে আমরা আরও পরিষ্কার ধারণা এখন পেয়ে গেছি, যেটা ডেঙ্গিতে রক্তক্ষরণ বিভিন্নভাবে হয়, বিভিন্ন কারণে রক্তক্ষরণ হয়। তার মধ্যে অনেকগুলোর মধ্যে অ্যাবনর্মাল কোয়াগুলোগ্রাম বলি আমরা, আমাদের যে রক্ত জমাট বাঁধার যে সিস্টেম, এখানে আসলে একটা কাসকেড, এটা একটা ইয়ে না, অনেকগুলা সিস্টেম দিয়ে এটা জড়িত। এখানে প্রত্যেকটা সিস্টেমে ইনভলভ হতে পারে, যে কোনো সিস্টেমে। সেখানে প্লেটিলেটের পরিমাণ কমে যাওয়া একটা কারণ হতে পারে। তবে দেখা গেছে কি, প্লেটিলেটের পরিমাণ কমাচ্ছে, প্লেটিলেটের ডিসফাংশন বলি, পরিমাণ ঠিক আছে কিন্তু রক্তক্ষরণ হচ্ছে। কারণ হচ্ছে জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে আপনার এবং আপনার পরিবারের সুচিকিৎসার নিশ্চয়তায় বিশ্বমানের সকল স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছে চট্টগ্রামের সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতাল পার্ক ভিউ হসপিটাল, যেখানে পাওয়া যাবে প্যাথোলজির সকল পরীক্ষা নিরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই সহ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের সকল সুযোগ সুবিধা। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউরোপ এবং আমেরিকাতে চিকিৎসার জন্য যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধ্যের মধ্যে সেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছানো। কোর অফ কেয়ার সমন্বিত স্বাস্থ্যসেবার এই উদ্দেশ্যকে সামনে রেখে পার্ক ভিউ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু। পার্ক ভিউ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে আমরা সাজিয়েছি রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে। দেশের সর্বস্তরের মানুষের সুচিকিৎসার নিশ্চয়তায় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা এনে দিচ্ছি দেশের সর্বাধুনিক চিকিৎসা সেবা, যা এখন আপনার দোরগোড়ায়। পার্ক ভিউ হসপিটাল, কোর অফ কেয়ার। তাই বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors.
Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. Welcome to National Hospital, where we're dedicated to providing compassionate care to our patients 24/7. Our team of highly skilled doctors, nurses, and support staff work tirelessly to ensure that every patient receives the best possible care. সেবা, দক্ষতা, উন্নত মান ও নৈতিকতা এই স্লোগান নিয়ে আমরা চট্টগ্রামে ন্যাশনাল হসপিটালে যাত্রা শুরু করি 2000 সালে। 150 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে রয়েছে বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা সেবাসমূহ, NICU, ICU, CCU, ডায়ালাইসিস সহ আমাদের বিশেষায়িত ইউনিটগুলো রয়েছে এবং আমরা বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্তের সাধ্যের মধ্যে এই চিকিৎসা সেবা প্রদান করে থাকি। At National Hospital, we're here for you, day or night, because when it comes to your health, you deserve the very best. National Hospital, for your excellent health care. প্লেটিলেট যেটা সেটা গুণগত মান থাকে না বলেই রক্তকরণ হয়। তো এই জন্য আমরা অনেক সময় অনেক ডেঙ্গি পেশেন্ট দেখি যাদের প্লেটিলেটের পরিমাণ পর্যাপ্ত আছে তারপরেও ব্লিডিং হচ্ছে, তার মানে এখানে রক্তকরণের পিছনে আরও অনেকগুলো কারণ আছে। তো তারপরে যেটা পেনিক এটা তৈরি হয়ে আসছে বর্তমানে এখনও পর্যন্ত প্রতিনিয়তই আমাদেরকে পেশেন্টের চাইতেও পেশেন্টদের অ্যাটেন্ডেন্সের সাথে যুদ্ধ করতে হচ্ছে। যখনই প্লেটিলেট কমতে থাকে, রেপিড ডিটোরেশন অফ দ্য প্লেটিলেট মানে হঠাৎ করে প্লেটিলেট কমে যাওয়া একটা সিভিয়ারিটির লক্ষণ ডেঙ্গির। তো কিন্তু আমরা ব্যক্তিগতভাবে পেশেন্ট সিভিয়ার কন্ডিশনে যাচ্ছে বাট প্লেটিলেট কমতেছে, প্লেটিলেটের রিপ্লেসমেন্ট দিতে হবে, এটা নিয়ে আমরা ওরিড না। তার মানে আমাদের এখানে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আমরা যারা সাধারণ জনগণ এই দেখা যাচ্ছে প্লেটলেট কাউন্ট কমে গেলেই প্যানিক, এবং প্লেটলেট কাউন্ট নর্মাল থাকলেই যে আপনি সেফ কিংবা ঝুঁকিমুক্ত সেটা ভাবা যাবে না। তো আমি এর সাথে আপনাকে একটু বলে রাখি, এখন আমাদের এটার জন্য আমাদের গাইডলাইন আছে, একটা গাইডলাইনের মধ্যে কাকে প্লেটলেটটা দিব এটার জন্য একদম পরিষ্কার একটা কথা আছে। ডেঙ্গি রোগের যদি সেটা 10,000 কাউন্টও হয়, প্লেটিলেট কাউন্ট যদি 10,000 হয়, তার যদি কোনো ব্লিডিং না থাকে এবং তার যদি মানে 10,000 কাউন্ট হওয়ার পরেও যদি ব্লিডিং না থাকে, আমরা তাকে প্লেটিলেটের কথা চিন্তা করবো না। শুধুমাত্র একটা কন্ডিশনে প্লেটিলেট দেওয়া প্রয়োজন মনে ধরেন একটা প্রেগনেন্ট মহিলা যার আগামীকাল বাচ্চা ডেলিভারি লাগবে, সিজার অপারেশন করা লাগবে, তার প্লেটিলেট কাউন্ট কম, তার কিন্তু ব্লিডিং হচ্ছে না, কিন্তু তাকে আমরা প্লেটিলেট দিয়ে, অথবা আপনি সার্জন একটা পেশেন্টের ইমিডিয়েট বা ইমার্জেন্সি একটা সার্জারি লাগবে, তখন তাকে আমরা প্লেটিলেট দেবো। অন্য কোনো কারণ আমরা এখানে ডেঙ্গি রোগীকে প্লেটের দেওয়ার কোনো কারণ আছে বলে মনে করি না। ধন্যবাদ স্যার। আমি একটু ডক্টর রবির কাছে যাই। ডেঙ্গুর টিকা কি মানে এখন কি টিকা দেওয়া হচ্ছে বা ডেঙ্গুর টিকা কি আছে কিনা এই সম্পর্কে যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ আপনাকে। আপনারা সবাই মধ্যে হয়তো শুনেছেন যে ডেঙ্গু ভাইরাসের টিকা USFDA অ্যাপ্রুভড, এটা WHO গাইডলাইন অনুসারে দেওয়া হচ্ছে, 15 থেকে 45 বছর বয়স পর্যন্ত দেওয়া যায়। তবে কিছু শর্ত আছে যে তার আগে একবার ডেঙ্গু হতে হবে, মানে সেকেন্ডারি ডেঙ্গু থাকতে হবে, প্রাইমারি ডেঙ্গুতে এটা কাজ করে না।
এবং এন্ডেমিক জোন, হাইলি এন্ডেমিক জোন, বাংলাদেশও একটা হাইলি এন্ডেমিক জোন। এই ধরনের হাইলি এন্ডেমিক জোন, সেকেন্ডারি ডেঙ্গু বয়স যদি 15 থেকে 45 হয় তাহলে এইটা দেওয়া যায়। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে এই ধরনের কোনো প্রচলন এখনও আসেনি বা আমরা টিকা এখন দিচ্ছি, কিন্তু বিভিন্ন দেশে হয়তো দিচ্ছে, WHO ক্রাইটেরিয়াও দিয়ে দিয়েছে। তো হয়তো অদূর ভবিষ্যতে কোনো এক সময় হয়তো ডেঙ্গু ভাইরাসের টিকা আসতে পারে। আর শিশুদের কথা যেটা বললেন, শিশুরা এক্সট্রা যুগে শিশু, এবং আমরা ওয়ার্নিং সাইন বলার সময় কিন্তু আমরা কয়েকটা জিনিস আরেকটু কেয়ারফুলি বলে দিই। সেটা হচ্ছে এর বাইরে, ওয়ার্নিং সাইনগুলোর বাইরেও কিছু মানুষ এক্সট্রা ঝুঁকিতে থাকে। তার মধ্যে এক্সট্রিম এন্ড অফ দ্য এজ, একদম বয়োবৃদ্ধরা এবং শিশুরা, গর্ভবতী মহিলারা, যেটা স্যার বললেন প্রেগনেন্সি, অথবা তার ইমিউনো কম্প্রোমাইজ কোনো কন্ডিশন আছে, যেমন ডায়াবেটিস আছে বা HIV আছে বা এমন কোনো ড্রাগ ইউজ করে যেটা ইমিউনো কম্প্রোমাইজ করে, এগুলো কিন্তু আবার একটা সতর্কতার বিষয় থাকে ওয়ার্নিং সাইনের সাথে সাথে। সুতরাং শিশু এবং বয়োবৃদ্ধরা কিন্তু একটা ঝুঁকির মধ্যে অটোমেটিক্যালি ডিউ টু দেয়ার এজ অটোমেটিক্যালি পড়ে গিয়েছে। তো শিশুর ক্ষেত্রে আমরা কিন্তু এই জন্য আর একটু বেশি সাবধান হওয়া প্রয়োজন মনে করছি। ধন্যবাদ স্যার আপনাকে। আজকে আমাদের যে আলোচনাটা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। থাকুন আমাদের ATN বাংলা ডক্টর স্টেশনের সাথে।